এই রিধি, একটু দেখাও না প্লিজ। খাতা তো সাইডে রাখছি, একটু দেখে লিখো। বুঝতে পারছি না, একটু কাছে সরিয়ে দাও। দিনকানা হয়েছ নাকি? এত কাছের থেকেও দেখতে পাচ্ছ না? থাক, দেখতে হবে না, নিজেই লিখব যা আছে কপালে। আপনার মুরুদ জানা আছে আমার। এই নিন, চুপচাপ লিখুন। ধন্যবাদ। রিধির খাতা দেখে কয়েক সেট প্রশ্নের উত্তর কপি করে নিলাম আমার খাতায়। যাক, পাস মার্কটা হয়ে যাবে। নিজের ঘটের জ্ঞান আর পরে ঘাটের জ্ঞানেই পাশ করে যাব মনে হচ্ছে। ভালোভাবে খাতা জমা দিয়ে আসলাম। রিধিও আসলো আমার পিছু পিছু। এই, তুমি পরীক্ষা হলে এত কথা বলো কেন? এটা বোর্ড পরীক্ষা। যদি খাতা বাতিল করে দেয় তখন কি হবে? আরে দেখতে পারছিলাম না, তাই একটু শুনেছি। কেন? দিনকানা হয়েছ? বাড়ি যেয়ে কচু শাক খাবা। কখনোই ওই কচু শাক খাবো না। খাবে না? তোমাকে জোর করে খাওয়াবো। মানে, তুমি বাড়ি যাবে? হ্যাঁ, যাব। তোমাকে কচু শাক খাওয়ানোর জন্য। শোনো, আমি কিন্তু পরে তোমাকে তোমাদের বাসায় রেখে আসতে পারবো না। তার দরকার নেই। আজকে আমি ওখানেই থাকবো, কাল একসাথে পরীক্ষা দিতে আসবো। ওহ, ঠিক আছে, চলো। অতঃপর রিধিকে নিয়ে একটা রিকশাতে উঠলাম। কিছুটা পথ আসার পরে আমি বললাম, রিধি, তোমার কাঁধে একটু হাত রাখি। না, চুপ মেরে বসে থাকবা। আচ্ছা। ওপস, আপনাদের তো পরিচয়টা দিলাম না। আমি হলাম তানভীর, আর রিধি হলো আমার রাগী বউ। আমরা দুজনেই ইন্টার পরীক্ষা দিচ্ছি। আমরা দুজন দুই কলেজে পড়তাম, আর ভাগ্যক্রমে রিধির পেছনে আমার সিট পড়েছে। আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, তবে পালিয়ে গিয়েছিলাম টেস্ট পরীক্ষার 3 মাস আগে। তারপর দুই পরিবার আমাদের সুখের কথা ভেবে বিয়েটা মেনে নেয়। তবে আমরা যে যার বাড়িতেই থাকি। তবে রিধি মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে। যা হোক, চুপচাপ বাড়ির গেটে এসে দাঁড়ালাম। তারপর দরজাতে টোকা দিয়ে মাকে ডাক দিলাম, ও মা, দরজা খোলো। ওই হারামজাদা, শব্দ না করে চুপ করে দাঁড়া আসি। একটু পর মা এসে দরজা খুলে দিল। আরে রিধিমা, ভিতরে আসো। কেমন আছেন মা? জি মা, ভালোই আছি। তবে মাঝে মাঝে বান্দরটা জ্বালাতন করে। তুমি কেমন আছো? মা, তুমি কিন্তু আমার পেস্টিজ কুকারের সিটি বাজাচ্ছ। মা, আমিও ভালো আছি। তা হঠাৎ চলে আসলে যে? আসলে আপনার ছেলের দিনকানা হয়ে গেছে, তাই কচু শাক খাওয়াতে আসলাম। ও, ভালো করেছো। যাও গিয়ে একটু রেস্ট করো। হ্যাঁ রিধি, আসো, রেস্ট নিবা। ওই হতচ্ছাড়া, বৌমাকে যেতে বলেছি, তোকে যেতে বলিনি। যা, বাজার করে আন। মা, এইমাত্র পরীক্ষা দিয়ে আসলাম, এখনই বাজারে যেতে হবে? হুম, যেতে হবে। পারবো না, কাল পরীক্ষা আছে, পড়তে হবে। হুম, নিজে কত পড়ো, সব তো আমার খাতা দেখেই লেখো। বৌমা, তুমি ভিতরে যাও। আর তানভীর, তুই বাজারে যা। যাচ্ছি, ড্রেসটা চেঞ্জ করে তারপর যাই। আচ্ছা, ঠিক আছে। অতঃপর রিধিকে নিয়ে রুমে আসলাম। এই, এটা কি মানুষ থাকার ঘর? কি অবস্থা করে রেখেছো? যে অবস্থা দেখছো তেমনই। হুম, এমন অবস্থা কেন রুমের? গুছিয়ে রাখতে পারো না? না, তুমি গোছাও, আমি যাচ্ছি। হুম। তারপর ড্রেস চেঞ্জ করে বাজারের দিকে রওনা দিলাম। লিস্ট অনুযায়ী সব কিছুই কিনে বাড়ি ফিরছিলাম। আসার সময় দেখলাম মাঠে ক্রিকেট খেলা হচ্ছে। ব্যাস, বাজার রেখে আমিও খেলায় নেমে পড়লাম। তারপর খেলা শেষে বাড়ি ফিরলাম। ঘরে ঢোকার জন্য দরজাতে টোকা দিতেই মা ঝাড়ু হাতে দরজা খুলে দিল। আমি অবস্থা বেগতিক দেখে দিলাম দৌড়। তারপর বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলাম। সন্ধ্যার দিকে পকেটে থাকা মোবাইলটা চিৎকার করে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলাম। রিধি ফোন দিয়েছে তাই। বলো, কি হয়েছে? কোথায় তুমি? এক্ষুনি বাড়িতে আসো। বাড়ি গেলে মা পিটানি দিবে। কিছু বলবে না, আমি সব সামলে নিব। আচ্ছা, তাহলে আসছি।
হুম, দ্রুত আসবা। ওকে। কি আর করার, বাড়িতে ফিরতেই হবে, তাই আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। মা কিছুই বলল না, সোজা নিজের রুমে চলে আসলাম। দেখি রিধি খাটের ওপরে বসে পড়ছে। এই, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? কেন? আমি কি করলাম? কি করলাম মানে? কাল পরীক্ষা, আর তুমি সারাদিন বাড়ির বাইরে কাটাচ্ছ। তো কি হয়েছে, তুমি তো আছো। হুম, কাল একটু দেখাবো না। সেটা কালকেই দেখা যাবে। তুমি বসো, আমি খাবার আনছি। দুপুরে তো কিছু খাওনি। না, খুব খিদা লেগেছে, জলদি খাবার আনো। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো। হুম। রিধি পড়া বাদ দিয়ে খাবার আনতে গেল, আমি শুয়ে মোবাইলে গেমস খেলা শুরু করলাম। সাথে সাথে রিধি খাবার নিয়ে হাজির। এই মোবাইল নিয়ে না বসে একটু বইটা নিয়ে বসতে পারো। হুম, আগে খেতে দাও। এই নাও, হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আরে তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। চুপচাপ খাও, একটাও কথা বলবা না, হা করো। অতঃপর রিধি আমাকে খাইয়ে দিল, কিন্তু কি খেলাম বুঝতেই পারলাম না। গল্পে গল্পে খেয়ে নিয়েছি। কি, কেমন লাগলো কচু শাক? কি? এতক্ষণ কচু শাক খাইছি? হুম। আচ্ছা চলো একটু ছাদে যাই। চলো। তারপর রিধিকে নিয়ে চন্দ্রবিলাস করলাম। তারপর নিচে এসে দুজনে একটু পড়াশোনা করে ঘুমাতে গেলাম। সকালে রিধির ডাকে ঘুম ভাঙল। রিধিকে দেখে মনে হলো কেবলমাত্র গোসল করে আসলো। আমিও লোভ সামলাতে পারলাম না, ওকে টেনে আমার বুকে আনলাম। এই কি করছো, ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি রেডি হও, পরীক্ষা দিতে যেতে হবে। তা তো যাবই, কিন্তু আজকে আমার বউটাকে অনেক সুন্দর লাগছে। আগে মনে হয় খারাপ লাগতো। না, তবে আগের থেকে এখন বেশি সুন্দর লাগছে। হয়েছে, আর দরদ দেখানো লাগবে না। একটা পাপ্পি দাও না। উম, টু। ঘুম থেকে উঠে দুজনে নাস্তা করলাম, পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ওই, এত সেজেগুজে পরীক্ষার হলে যাচ্ছ নাকি মেয়ে পটাতে? কি বলো? মেয়ে পটিয়ে কি করব? একটাকে তো পটিয়েছি, আর কি দরকার? কি, তুমি ঘরে বউ রেখে আবার অন্য মেয়ের সাথে প্রেম করছো? কই প্রেম করছি? এই যে বললে একটা মেয়েকে পটিয়েছি। আরে আমি তো তোমার কথাই বলেছি। সত্যি তো? হুম, একদম সত্যি। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রিকশাতে করে দুজনে পরীক্ষা কেন্দ্রে আসলাম। তারপর রিধি ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে চলে গেল। আমিও একটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে থাকলাম। প্রাইভেট পড়তাম একসাথে সেই ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দেখলাম রিধিরা রুমের দিকে আসছে। তা দেখে আমার ফ্রেন্ড বলে উঠল, দোস্ত, এই মেয়েটার সিট তোর সামনে, তাই না? রিধিকে দেখিয়ে বলল, হুম। কেন? না, মেয়েটা কিন্তু হেভি দেখতে। চল কথা বলে আসি। আমার সাথে প্রতি পরীক্ষাতেই কথা হয়, তোর কথা বলতে ইচ্ছে হলে তুই যা। সত্যি যাব? ইচ্ছে হলে যেতে পারিস। আচ্ছা, গেলাম তাহলে। আরে বেটা, এত জিজ্ঞাস কেন? যা। অভিকে ঠেলে পাঠিয়ে দিলাম। যাক, বেটা একটু ঝাড়ি খেয়ে আসুক। রিধি যে পরিমাণ রাগী, অভিকে ঝাড়ি মারবে 100% শিওর। অভি জানে না আমি বিবাহিত, আর ও যার সাথে কথা বলতে যাচ্ছে সে আমার বউ। আসলে আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ড ছাড়া কেউ জানে না আমি আর রিধি স্বামী স্ত্রী। হাই, আমি অভি। আপনি অভি নাকি, তা আমাকে বলছেন কেন? পরিচিত হতে চাচ্ছিলাম, এ আর কি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না, সামনে থেকে সরুন। জি, কিন্তু আপনার নামটা? আমার নাম জেনে আপনার দরকার কি? আমার কোনো দরকার নেই, আমার ফ্রেন্ডের দরকার। কই আপনার ফ্রেন্ড? ওই যে। চলেন, ওইটার ব্যবস্থা করছি আজকে। অতঃপর রিধি আর অভি আমার দিকে আসতে লাগলো। মনে হয় বাঁশটা আমার কাছে আসছে। এই, তুমি এই অভিনা গাভিকে আমার কাছে পাঠিয়েছো? আপু, গাভি না, আমার নাম অভি।
ওই ছোকরা, তোরে জিজ্ঞেসি, তুই চুপ থাক। তানভীর, আমার কথার উত্তর দাও। আপু, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা পরিচিত। ওই গাভীর বাচ্চা, তোকে চুপ থাকতে বলছি না? তুই যা তো এখান থেকে। জি আপু। ওই তানভীর, চুপ কেন? কথা বলো। আসলে হয়েছে কি, ওর তোমাকে ভালো লেগেছে, তাই তোমার সাথে কথা বলতে চাচ্ছিল, তাই পাঠিয়েছিলাম। লজ্জা করে না তোমার? নিজের বউকে একজন পছন্দ করলো আর তুমি তাকে কথা বলার জন্য পাঠিয়ে দিলে? আজ থেকে আমার সাথে কথা বলবা না। বাবু রাগ করো না, আমি তো ওকে একটু বকা খাওয়ার জন্য পাঠিয়েছিলাম। আর একটাও কথা বলবে না। যা, চলে গেল। ধ্যাত, কি করতে চাইলাম আর কি হলো? একজনকে বাঁশ দিতে গিয়ে নিজেই বাঁশ খেলাম। আজকে আর প্রশ্নের উত্তর দেখাবে না, এইটা আমি শিওর। তবে আজ তেমন সমস্যা নেই। কাল রাতে রিধি জোর করে অনেক রাত পর্যন্ত পড়িয়েছে। আশা করি আজকে নিজেই লিখতে পারবো। যা হোক, অতপর পরীক্ষা শুরু হলো। প্রশ্ন আজকে সহজ লাগছে। যাক, বাঁচা গেল। আজকে কারো খাতা না দেখেই লিখেছি। বেশ ভালোই পরীক্ষা দিলাম। তারপর সোজা বাড়িতে। রিধির সাথে পরীক্ষার পরে আর কথা বলিনি, কারণ ওর সাথে কথা বলতে গেলে চর বসিয়ে দিত। তাই মান সম্মান পকেটে নিয়েই চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে টিভি দেখলাম প্রায় 2 ঘন্টা। তখন খবরে দেখালো ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা কাল হবে না। তাই তাড়াতাড়ি ফোনটা হাতে নিলাম, কারণ রিধিকে জানাতে হবে। পরীক্ষা চলাকালীন সময় রিধি টিভি দেখে না, শুধু ফোন ইউজ করে কথা বলার জন্য। প্রথম 2বার ফোন দিলাম, ধরল না। তৃতীয়বার ধরেই ঝাড়ি দিল। ফোন দিয়েছো কেন? বলেছি না আমার সাথে কথা বলবে না। একটা দরকারি ফোন দিয়েছি। কি দরকার? তাড়াতাড়ি বলে ফোন রাখো। কালকে পরীক্ষা হবে না, কালকের পরীক্ষা পিছিয়ে দিয়েছে। এই, ফাজলামো করতে ফোন দিছিলে? ফাজলামো না, সত্যি কথা। চুপ করো ফাজিল কোথাকার, শুধু শুধু সময় নষ্ট করলে। ফোনটা কেটে দিল। মানুষের উপকার করতে নেই, শুধু শুধু ঝাড়ি মারল। না বলাই ভালো ছিল। ফোনটা পাশে রেখে আবার টিভি অন করলাম, কারণ কালকে পরীক্ষা নেই। যাক, ভালোই হয়েছে, আজকে একটু আইপিএল দেখতে পারবো। হঠাৎ করে পাশে থাকা ফোনে গান বেজে উঠল। রিধি ফোন দিয়েছে। সাথে সাথে ফোন রিসিভ করলাম। বাবু, আই এম সরি, আমি না বুঝে তোমাকে বকা দিছি, প্লিজ রাগ করো না। হুম। এই, তুমি আজ আমার খাতা থেকে কিছু দেখলে না কেন? আমি নিজেই পারছিলাম, তাই দেখি নাই। বাবু, তুমি কি রাগ করে আছো এখনো? না। তাহলে অল্প কথা বলছো কেন? কথা বেশি বললেও দোষ, কম বললেও দোষ। তোমার সময় নষ্ট হচ্ছে, ফোন রাখো। এই, বললাম তো সরি, তাও কেন এমন করছো? এই এক কাজ করি, কাল তো বন্ধ, তাহলে বিকেলে একটু ঘুরতে যাই। তো যাও, বারণ করেছে কে? তুমি তাহলে বিকেলে আমাদের বাড়িতে চলে আসবা। আচ্ছা, আসবো। কি আর করব, রিধির সাথে ঘুরতে ভালোই লাগে, তাই আর না করলাম না। যাক, রাগের অভিনয়টা কাজে দিয়েছে। বিকালে রেডি হয়ে শ্বশুরবাড়ির সামনে হাজির। আমাদের বাড়ি থেকে রিধিদের বাসায় যেতে 15 মিনিট লাগে। ওদের বাসা শহরে আর আমাদের বাসা গ্রামে। রিধিদের বাসার নিচ থেকে ওকে ফোন দিলাম। হ্যালো রিধি, তুমি কই? এই তো বাসাতে, তুমি কই? এই তো তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। বাসার নিচে কেন? ভিতরে আসো। আর আমার একটু সময় লাগবে, ভিতরে এসে বসো। আচ্ছা, আসতেছি। অতঃপর রিদিদের বাসাতে প্রবেশ করলাম। সাথে সাথেই শাশুড়ির সাথে দেখা হয়ে গেল। শাশুড়িকে দেখলে মনে হয় রিধির বড় বোন, কারণ আমার শাশুড়ি এখনও জোয়ান। রিধি তাদের একমাত্র মেয়ে। বাবা কেমন আছো? ভেতরে এসো। জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলছে। তোমরা কি কোথাও যাবে? জি, একটু বাইরে ঘুরতে যাব। ও আচ্ছা, যাও রিধির রুমে গিয়ে বসো। রিধি কি ভেতরে আছে? ওর রুমেই আছে। আচ্ছা। শাশুড়ি আম্মার থেকে বিদায় নিয়ে রিধির রুমের সামনে আসলাম। দরজাতে হালকা টোকা দিয়ে জিজ্ঞেস করলাম,
রিধি, ভেতরে আসতে পারি? হুম, আসো। নিজের বউয়ের রুমে আসতে অনুমতি লাগে? অবশ্যই লাগে। বুঝেছি মশাই, একটু বসুন। আমার প্রায় হয়ে গেছে। এত সেজে কি হবে, তাড়াতাড়ি করো। হুম, আরেকটু। রিধি আমাকে একটু সময়ের কথা বলে পাক্কা 15 মিনিট বসিয়ে রাখলো। আটা, ময়দা, সুজি, সোয়াবিন তেল সব কিছু গালে ঘষলো। তারপরও ভালোই লাগছে। হুম, আমার হয়ে গেছে। এবার চলো বেরিয়ে পড়ি। চলো, কিন্তু কোথায় যাবে? চলো, আশেপাশে কোনো একটা পার্কে ঘুরে আসি। ওকে। অতঃপর রিধিকে নিয়ে নলডাঙ্গা রাজবাড়ি রিসোর্টে চলে আসলাম। পার্কটা নতুন, তবে অনেক সুন্দর। বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম। এই চলো, ঝালমুড়ি খাই। আচ্ছা চলো। আমাদের এখানে ঝালমুড়িটা খুব ভালো তৈরি করে, আর আমার আর রিধির দুজনেরই ঝালমুড়ি প্রিয় খাবার। হঠাৎ করেই মাথার যন্ত্রণা শুরু হলো আমার। এটা বেশ পুরাতন রোগ। রোদে ঘুরলে বা বৃষ্টিতে ভিজলে রোগটা চেপে বসে। প্রচণ্ড মাথা ব্যথা শুরু হবে বুঝতে পারলাম, তাই রিধিকে বাড়িতে ফিরে আসার কথা বললাম। রিধি, অনেক ঘুরেছি, চলো বাসাতে যাই। ওই দিকটা এখনো যাইনি, চলো ওই দিকটা দেখে চলে যাব। অন্য একদিন আসবো, এখন চলো ফিরে যাব। আচ্ছা চলো। কিছুই করার নাই আমার। বেশিক্ষণ থাকলে হয়তো অজ্ঞান হয়ে যাব, তাই দ্রুত রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু মাথা ব্যথা ক্রমশ বাড়তে থাকলো। রিধিদের বাসার সামনে আসার পর রিক্সা থামলো। ঠিক তখনই মাথার ভেতর চক্কর দিল। তারপর আর কিছু মনে নাই। তারপর যখন জ্ঞান ফিরল, দেখলাম একটা নরম বিছানাতে শুয়ে আছি, কিন্তু এটা আমার ঘর না। পাশে খেয়াল করলাম রিধি বসে বই পড়ছে। আমি একটু উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মাথাটা প্রচণ্ড ভারী লাগছে। আই, উঠতে হবে না, শুয়ে রেস্ট করো। আমি এখানে কেন? বাড়ি ফেরার সময় আমাদের বাড়িতে আসার পর তুমি অজ্ঞান হয়ে রিকশায় পড়ে গেছিলে। ওহ, আচ্ছা বাড়ি যেতে হবে, মা টেনশন করবে। আমি মাকে ফোন করে জানিয়ে দিয়েছি। আচ্ছা। কি হয়েছিল তখন? একটু মাথা যন্ত্রণা করছিল। তা আমাকে বললে কি হতো? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, তাই শুধু শুধু টেনশন বাড়াতে চাইনি। হ্যাঁ, আমি তো তোমার কে যে আমাকে বলবা? আরে এমনটা নয়। হুম, বুঝেছি। কেমন? পাশে দুধের গ্লাস রাখা আছে, খেয়ে চুপচাপ ঘুমাও। আচ্ছা ঠিক আছে। রিধি দুধের গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। দুধ হচ্ছে আমার প্রিয় খাবারের ভেতর অন্যতম, তাই এক চুমুকেই পুরো 1 গ্লাস দুধ সাভার করে দিলাম। এইবার চুপচাপ শুয়ে থাকো, আমি মাথা টিপে দিচ্ছি। না থাক, তুমি পড়ো। চুপ থাকবে একদম। আচ্ছা। অতঃপর রিধি আমার পাশে বসলো। তারপর বইটা আমার বুকে রেখে মাথা টিপছে, সাথে বই পড়ছে। আমার খুব ভালোই বোধ হচ্ছে। আর রিধির দিকে তাকিয়ে আছি। এই, ওইভাবে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখছি। অত দেখতে হবে না, আমার লজ্জা লাগছে। ঠিক আছে, দেখব না। ওই, দেখবা না কেন? 100 বার দেখবা। তুমি তো এইমাত্র দেখতে বারণ করলে। আমি বারণ করেছি বলে দেখবা না? আছে তো। বলেই বুক থেকে বইটা সরিয়ে রিধিকে বুকের মাঝে চেপে ধরলাম। এই কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখলে দেখবে, এটা আমার অধিকার। ও তাই? হুম। বেশ কিছুক্ষণ থাকার পর শাশুমা খেতে ডাকলো। দুজনে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষে আবার রুমে আসলাম দুজনে। তারপর রিধি আবার বই নিয়ে বসলো। আমি ওর পাশে শুয়ে পড়লাম। এই রিধি, বই রেখে একটু আমার পাশে আসো, একটু গল্প করি। তোমার সাথে গল্প করলে পড়া কে পড়বে শুনি? আহাব, কালকে তো বন্ধ, শুধু আজকের রাতটা পড়া বন্ধ রাখো। কালকে তো আমি আর থাকবো না। আচ্ছা ঠিক আছে। অতঃপর রিধি বই রেখে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমিও ওকে জড়িয়ে ধরলাম। তারপর একটা শান্তির ঘুমে হারিয়ে গেলাম।
সকালে প্রথমে আমার ঘুম ভাঙলো, দেখি রিধি এখনও আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ও আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আরেকটু থাকো প্লিজ। না, এখন ওঠো, সকাল হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। ধ্যাত, আজকে এত তাড়াতাড়ি সকাল হলো কেন? এই পাগলি, সকাল ঠিক টাইমেই হয়েছে, উঠো এখন। হুম। অতঃপর দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তারপর আমি বাড়ি ফেরার জন্য তৈরি হলাম। রিধি ওদের বাসার নিচ পর্যন্ত আসলো আমার সাথে। এই শোনো, সাবধানে বাড়ি যাবে, আর একটু পড়তে বসবা ঠিক মতো, রাতে ফোন দিব আমি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। হুম। রিধিদের বাসা থেকে হেঁটে স্ট্যান্ড পর্যন্ত আসলাম, তারপর ইজি বাইকে চড়ে বাড়িতে ফিরে আসলাম। কি রে, কাল বৌমাদের ওখানে থাকলে হঠাৎ কিছু হয়েছিল? না, তেমন কিছু না, একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। ও, এখন কেমন আছিস? ভালো। আচ্ছা, রুমে গিয়ে রেস্ট কর। অতঃপর নিজের রুমে গিয়ে রেস্ট নিলাম। ঘুম ভেঙে দেখলাম রাত হয়ে গেছে। যেহেতু কাল পরীক্ষা, তাই ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর রিধির ফোন। কি করছো বাবু? এই তো পড়তে বসেছি, তুমি? আমিও পড়ছি। কি ব্যাপার, আজকে নিজে থেকেই পড়তে বসছো? এমনি। আচ্ছা পড়ো, কাল দেখা হবে। শুভরাত্রি। বাই, শুভরাত্রি। অতঃপর পরের দিন মা ঘুম থেকে ডেকে তুলল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বই নিয়ে বসলাম। এখন বুঝতে পারছি নিজের জ্ঞান থেকে লিখতে কতটা ভালো লাগে। সেদিন রিধি যদি জোর না করে পড়াতে বসাতো, তাহলে হয়তো এই বিষয়টা উপলব্ধি করতে পারতাম না। যা হোক, পরীক্ষার টাইম হওয়াতে তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করে কলেজে আসলাম। দেখি কলেজ গেটে রিধি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, গেটে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে না গিয়ে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওহ আচ্ছা, চলো। শরীর কেমন এখন? আগের থেকে অনেক ভালো। আচ্ছা, আমি ওই দিকটায় আছি, সমস্যা হলে আমাকে ডেকো। আচ্ছা। অতঃপর দুজন দুদিকে চলে আসলাম। আজকে আর কারোর সাথে কথা বললাম না, চেঁচামেচি ভালো লাগছে না, তাই নিজের ছিটে এসে বসলাম। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। আজকেও ভালোই কমন বেঁধেছে, তাই নিজের মতো লিখে পূর্ণ সময়ের আগেই খাতা জমা দিতে উঠলাম। তখনই রিধি বলল, বাসায় যাইও না, বাইরে দাঁড়াও, কথা আছে। আচ্ছা ঠিক আছে। অতঃপর খাতা জমা দিয়ে বাইরে অপেক্ষা করছিলাম। পরীক্ষা শেষের বেল বাজার পর রিধি আমার কাছে আসলো। কি ব্যাপার, আজ এত দেরি হলো কেন? এমনিতেই। আচ্ছা, তোমার কি হয়েছে একটু বলবা? আমার আবার কি হবে? কিছুটা একটা হয়েছে। যে ছেলে প্রত্যেকটা পরীক্ষায় আমার খাতা দিকে লিখে, আর সে এখন পরীক্ষা চলাকালীন আমার দিকেও তাকায় না। এই, তুমি কি সেদিনের জন্য রেগে আছো? আরে না, এমনি আজকে কমন এসেছিল। সত্যি বলতে নিজে থেকে পরীক্ষা দিতে ভালোই লাগছে, তাই বাড়িতে পড়ছি। এজন্য শোনার প্রয়োজন পড়ছে না। তবুও তুমি আমার কাছ থেকে শুনবা। কি করে শুনবো? বাকি পরীক্ষা তো আমাদের আলাদা বিষয়ে। ধ্যাত, আচ্ছা চলো তো বাসাতে। চলো। অতঃপর আমি আর রিধি একই রিকশাতে বাসায় ফিরলাম। রিধি ওদের বাড়িতে নামলো আর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। কয়েকদিন পর রিধির পরীক্ষা শেষ, আমার আর একটা বাকি, আর সেইটা আগামীকাল। সেজন্য পড়ছিলাম। এর মাঝে রিধির ফোন আসলো, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যাঁ, আমার বরটা কি করছে এখন? পড়তেছি। আমার বউটা কি করছে? তোমার বউটা এখন রান্না করছে আর তার বরের সাথে কথা বলছে। ওহ, তা আমার বউটা কি রান্না করছে শুনি? ইলিশ মাছ ভাজি আর আলু পোস্ত। আহ, জিহ্বাতে জল চলে এসেছে, খুব লোভ হচ্ছে খেতে।
তাই? তাহলে চলে আসো, কে যাও। না, এত রাতে আর যাচ্ছি না, তাছাড়া কালকে আবার পরীক্ষা। আরে আসো তো, কে যাও। তোমার খেতে ইচ্ছে করছে যখন, তাহলে আসো, আমরা একসাথে খাবো। না থাক, রাতের বেলা আর যাচ্ছি না। এই, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমি খাবো না। এখন ভেবে দেখো কি করবা। এই পাগলি, জেদ করো না। এত রাতে কি যাওয়া সম্ভব? আর এত রাতে তোমাদের বাসায় গেলে মানুষ কি ভাববে? নিজের শ্বশুরবাড়ি যখন খুশি তখন আসবে, এতে মানুষের যা ভাবার ভাববে। এখন বলো আসছো কি না। এই, না গেলে হয় না? কাল পরীক্ষা আছে। এত রাতে যে আবার ফিরে আসাটা একটু সমস্যা না? এক কাজ করো, বই আর অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসো। সকালে এখান থেকেই পরীক্ষা দিতে চলে যেতে পারবে। আসতেই হবে? হুম, আসতে হবে, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আসো, একসাথে খাবো। আচ্ছা। অতঃপর রিদিদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি ওদের বাসায় যেতে হবে, না হলে রিধি না খেয়ে বসে থাকবে। কিন্তু এই রাতে গাড়ি পাওয়া খুব কষ্ট। মা, ও মা, কি হয়েছে? ডাকছিস কেন? শোনো, আমি রিদিদের বাসায় যাচ্ছি, রাতে ফিরবো না। এই রাতের বেলা বৌমাদের ওখানে কি করতে যাচ্ছিস? কোনো সমস্যা? সমস্যা নয়, এমনি রিধি যেতে বলেছে তাই যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। হুম। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও গাড়ি পেলাম না। তাই বাধ্য হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অর্ধেক পথ আসার পর একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। পিচ রাস্তার ওপরে পড়ে যাওয়াতে হাত পা বেশ খানিকটা কেটে গেল। সেই অবস্থায় রিদিদের বাসাতে চলে আসলাম। দরজাতে টোকা দিতেই শাশুমা দরজা খুলে দিলেন। আমি যতবার এখানে এসেছি ততবারই ইনি দরজা খুলে দিয়েছেন। বাবা, আসছো তুমি? রীতি সেই কখন থেকে না খেয়ে বসে আছে তোমার সাথে একসাথে খাবে বলে। ওহ, কথাটা বলেই আমি ভেতরে ঢুকলাম। এবার শাশুমা আমার দিকে খেয়াল করলেন। এ কি, তোমার হাত পা কাটলো? এই, এসব কিভাবে হলো? আসার সময় রাস্তার একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। ও, অনেকটা কেটেছে। রিধিমা, ওকে তোমার রুমে নিয়ে গিয়ে মেডিসিন লাগিয়ে দাও। আচ্ছা মা। অতঃপর রিধি আমাকে ওর রুমে নিয়ে আসলো। এবার মেডিসিন এনে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছে আর কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? আমার জন্য তুমি এত কষ্ট পেলে? আরে পাগলি, এতে তোমার দোষ কোথায়? যা হওয়ার তা হয়ে গেছে, এতে কারো হাত নেই। তবুও আমি জেদ করে তোমাকে আসতে না বললে এমনটা হতো না। আমার জন্য তুমি বারবার সমস্যায় পড়ছো। বারবার সমস্যায় পড়ছি মানে? এই যে আগের দিন আমার কথায় পার্কে যে অসুস্থ হলে, আবার আজকে আসতে বলার কারণে এমন একটা দুর্ঘটনায় পড়লে, এইসব কিছুর জন্য আমিই দায়ী। মোটেও না। আচ্ছা বাদ দাও, ক্ষুধা লেগেছে, খেতে চলো। আচ্ছা, তুমি এখানে বসো, আমি খাবার আনছি। আচ্ছা। অতঃপর রিধি আমাকে রেখে খাবার আনতে চলে গেল। কিছুক্ষণ পর আবার খাবার নিয়ে ঘরে ফিরে আসলো। তারপর খাবার টেবিলে রাখলো। এবার আমরা খেতে বসলাম। আমি খাবার সামনে বসে আছি, তা দেখে রিধি বলে উঠল, কি হলো, বসে আছো কেন? খাওয়া শুরু করো। কেউ যদি খাইয়ে দিত তাহলে প্রিয় খাবার আরও স্বাদের হতো। হয়েছে, নাও হা করো। হ্যাঁ। তারপর রিধি আর আমি খাওয়া শেষ করে অল্প একটু বই পড়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো রিধির ডাকে, কিন্তু গতকালকের অ্যাক্সিডেন্টের কারণে ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না। রিধি ব্যাপারটা আন্দাজ করতে পেরে বলল, কি হলো, শুয়ে আছো যে? কোনো সমস্যা হচ্ছে? শরীর প্রচণ্ড ব্যথা, হাত পা নাড়াতে পারছি না, আমাকে একটু উঠে বসতে সাহায্য করো। আচ্ছা, আমাকে ধরে ওঠো। রিধির সহযোগিতায় কোনো রকম বিছানাতে উঠে বসলাম। এই আস্তে আস্তে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা আর পেইন কিলার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।
রিধি রুম থেকে চলে গেল নাস্তা আনতে। আমিও আস্তে আস্তে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর রুমে এসে সোফাতে বসলাম। রিধিও খাবার নিয়ে রুমে আসলো। তারপর দুজনে একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষে রিধি বলল, এই, তুমি এখানে বসে বইটা রিভাইজ করতে থাকো, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ বইটা রিভাইজ করলাম। এদিকে পরীক্ষার সময় ঘনিয়ে আসলো, তাই পড়া বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হলাম। এবার রিধি রুমে আসলো। কি ব্যাপার, তুমি রেডি? হুম, আমি তাহলে আসি। একটু অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। তুমি রেডি হয়ে কোথায় যাবে? তোমার সাথে যাব পরীক্ষা কেন্দ্রে। আরে তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। একদম চুপ থাকবা, আমি যাব তোমার সাথে। অপেক্ষা করো, আমি আসছি। আচ্ছা। অতপর আমি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলাম। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। ভালোই কমন এসেছে, কিন্তু হাতে ব্যথার কারণে লিখতে কষ্ট হচ্ছে, তাই অল্প অল্প করে সব প্রশ্নের উত্তর করলাম। তারপর সোজা কেন্দ্রের বাইরে আসলাম। দূর থেকে রিধিকে দেখতে পেলাম, তাই ওর কাছে গেলাম। কি মশাই, পরীক্ষা কেমন দিলেন? তেমন একটা ভালো না, হাতে ব্যথার কারণে গুছিয়ে লিখতে পারিনি। ও, ব্যথা কি খুব বেশি? না, সামান্য। আচ্ছা চলো, তোমাকে ডাক্তার দেখিয়ে তারপর বাসাতে ফিরবো। আরে এসবের দরকার নেই, অল্প ব্যথা আছে, এমনিতেই সেরে যাবে, ডাক্তার দেখানো লাগবে না। তুমি আজ বড্ড বেশি কথা বলছো। আমি যখন বলেছি ডাক্তার দেখাতে যাবে, তখন যাবে। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি। এই তো গুড বয়। হুম। অতঃপর রিধির সাথে ডাক্তারখানায় এসে ডাক্তার দেখালাম। ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন, সেই ওষুধগুলো কিনে আবার রিধিদের বাসাতে আসলাম। রিধি, আমি তাহলে এখন বাড়ি যাই? না, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। এখন আমাদের এখানে থাকবা, বাড়িতে যেতে হলে বিকালে চলে যাবা। আচ্ছা, তাই হবে। ভিতরে আসো। হুম। আমি রিধির কথা কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিলাম। অবশ্য এটা আমাদের রিলেশন শুরু থেকেই এই পর্যন্ত করে চলেছি, কারণ রিধি প্রচণ্ড রাগী আর জেদি। এটা আপনারা হয়তো আগেই বুঝতে পেরেছেন। আবার রিধিদের বাসাতে ঢুকে রিধির রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। তারপর সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। তারপর রেস্ট নেওয়ার জন্য রুমে এসে বিছানাতে এসে শরীর এলিয়ে দিলাম। শরীর ব্যথার কারণে দ্রুতই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙলো ফোনের শব্দে, তাই ফোন রিসিভ করার জন্য উঠে গেলাম, কিন্তু রিধির হাত আমার বুকে থাকায় উঠতে পারলাম না। আমার পাশেই রিধি ঘুমিয়ে আছে, তাই শোয়া অবস্থাতেই মায়ের ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। কোথায় তুই? পরীক্ষা তো সেই কখন শেষ হয়েছে, তুই তো এখনো বাড়িতে ফিরলি না। মা, আমি রিধিদের বাসাতে আছি, একটু পরে বাড়িতে আসছি। তা আমাকে একবার ফোন করে জানাতে পারতি, টেনশন হচ্ছিল আমার। তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। ঠিক আছে, আসছি। হুম। মায়ের সাথে কথা বলা শেষে রিধিকে ওঠানোর জন্য ডাকলাম, কারণ ও না উঠলে আমি বাড়িতে ফিরতে পারবো না। আই রিধি, ওঠো। ডাকছো কেন? আমি বাড়ি যাব, এখন ঘুম থেকে ওঠো। একটু পর, আর অল্প একটু থাকো। না, আর একটুও না, বাড়ি ফিরতে হবে আমাকে। এই, তোমার কি সমস্যা? বাড়ি বাড়ি করেই যাচ্ছ, আমার সাথে থাকতে ভালো লাগছে না? মা ফোন করেছিল, বাড়িতে ফিরতে বলেছে। তাছাড়া বাড়িতে মা একা থাকে, তাই সবসময় এখানে থাকলে মায়েরও একা একা লাগে। উপস, সরি বাবু, আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না, তাই একটু রেগে ওই কথা বলে ফেলেছি। ঠিক আছে, এখন ওঠো। আমিও আজকে যাব তোমাদের ওইখানে, আর এখন থেকে ওইখানেই থাকবো। শহরের মেয়ের কি গ্রামে থাকতে ভালো লাগবে? লাগবে না কেন? আমার গ্রাম আর গ্রামের মানুষদের ভালো লাগে বলেই তো গ্রামের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। ওহ, তোমাকে আজ যেতে হবে না, সবেমাত্র পরীক্ষা শেষ হলো। কিছুদিন এখানে থাকো, তারপর তোমাকে একবারে গ্রামে নিয়ে যাব।
আচ্ছা, তাহলে প্রতিদিন এসে আমার সাথে দেখা করে যাবে। আচ্ছা। অতঃপর রিধিকে বিদায় দিয়ে বাড়ি ফিরে আসলাম। এখন প্রতিদিন বিকালে রিধির সাথে দেখা করি, আবার কিছু সময় কাটিয়ে চলে আসি। দেখতে দেখতে ব্যবহারিক পরীক্ষা চলে আসলো, তাই আবার দুজনে পরীক্ষা দিতে গেলাম। দুজন আলাদা কলেজে পড়ার কারণে পরীক্ষা আলাদা রুমে হলো। পরীক্ষা শেষে বাইরে এসে দেখলাম রিধি একটা ছেলের সাথে রেগে কথা বলছে, তাই আমি এগিয়ে গেলাম। আমি যেতেই রিধি ছেলেটাকে চড় মারলো আর আমাকে নিয়ে বাইরে আসলো। তারপর আমরা দুজনে একটা রিকশাতে উঠলাম। রিধির মুখ রাগে লাল হয়ে আছে, তাই জানতে চাইলাম ছেলেটার সাথে রিধি কেন রাগারাগি করছিল, কি হয়েছে। রিধি, তুমি ছেলেটাকে মারলে কেন? এইটা একটা বাজে ছেলে, আমার কাছে নাম্বার চাইছিল, আমি দেইনি, তাই খারাপ খারাপ কথা বলছিল। সে প্রথম থেকে জ্বালাতন করছিল, তাই একটা চর বসিয়ে দিয়েছি। এজন্যই তোমাকে বলেছিলাম চলে যেতে। তুমি মনে হয় আগে থেকে জানতে এসব। তা জানতাম না, বর্তমান দেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করে বলেছিলাম। ওহ, কিছুটা পথ আসার পর রিধি যে ছেলেটাকে চড় মেরেছিল সেই ছেলেটা সহ আরও কয়েকটা ছেলে আমাদের রিকশা আটকালো। তারপর রিধিকে টানছিল, তা দেখে আমার মাথা গরম হয়ে গেছিল, তাই রিকশার ওপর থেকেই লাথি দিলাম কয়েকটারে। এবার ছেলেগুলো রিধিকে ছেড়ে দিল, এরপর আমাকে রিকশা থেকে নামিয়ে বেদম প্রহার করলো। এমন মারের পরও জ্ঞান ছিল, কিন্তু নড়াচড়া করার শক্তি ছিল না, শুধু দেখছিলাম। রিধি কয়েকটা লোকজন নিয়ে আসলো, তারপর তারা অ্যাম্বুলেন্স ডেকে আমাকে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালের বেডে কিছুক্ষণ পর ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম ভাঙার পর দেখলাম সারা শরীরে ছেঁড়া জামা পট্টি দেওয়ার মতো পট্টি দেওয়া। পাশে কাউকে দেখতে পেলাম না, সেজন্য একাই উঠে বসার চেষ্টা করছিলাম। তখনই রিধি কোথা থেকে দৌড়ে ভেতরে আসলো, তারপর আমাকে উঠে বসতে সাহায্য করলো, তারপর নিজেও আমার পাশে বসলো। রিধির দিকে তাকিয়ে একটু খেয়াল করলাম চোখ লাল আর ফোলা, বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। এই কেমন বোধ করছো এখন? আমার পাশে এই লক্ষ্মী বউটা থাকলে সবসময় ভালো বোধ করি। লক্ষ্মী না চাই, আমি তো অলক্ষ্মী। বারবার আমার জন্য তোমাকে কষ্ট পেতে হচ্ছে। এত ভালোবাসো কেন? কেন এত ভালোবাসি তা জানি না, তবে তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, হয়তো এজন্যই। আমিও অনেক ভালোবাসি পাগলটাকে। তাই তাহলে কচি করে একটা চুম্মা দাও। দেখ, অসভ্য। হাসপাতালে কেউ এসব কাজ করে? তাহলে কোথায় করে? বাড়িতে চলো, তারপর যত চুম্মা চাও তার থেকে বেশি দিব। প্রমিস? প্রমিস। আজ 5 দিন পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরছি, এখন পুরোপুরি সুস্থ। এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি রিধির সেবা যত্নে। যা হোক, বাড়িতে আসলাম, রিধিও এসেছে। আজ থেকে এখানেই থাকবে আমাদের সাথে। কিছুদিন পর মাথায় বেড়াতে যাওয়ার ভূত চাপলো। এখন পড়াশোনার চাপ নেই, আগেও ছিল না, তাই ঘুরতে যাব বলে ঠিক করলাম। মা, ও মা, এদিকে শুনে যাও। কি হয়েছে তাড়াতাড়ি বল। বলছি মামা বাড়ি বেড়াতে যাব, ওদের ওখানে ফোন করে বলে দাও। আচ্ছা, কবে যাবি? কাল। আচ্ছা, বৌমাকে নিয়ে যাবি? ও যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। রিধি কোথায়? বৌমার রান্নাঘরে আছে, আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, শুনে দেখ যাবে কি না। আচ্ছা, পাঠিয়ে দাও। অতঃপর মা আমার রুম থেকে চলে গেল, তারপর রিধি আমার রুমে আসলো। কেন ডেকেছেন জনাব? আমি ঠিক করেছি কাল মামা বাড়ি বেড়াইতে যাব, তুমি যাবে আমার সাথে? যাব না মানে? অবশ্যই যাব। আচ্ছা, এই কথা জানার জন্য ডেকেছিলাম। কাজ থাকলে যেতে পারো, কাজ না থাকলে বসো, একটু গল্প করি। না, এখন আর কাজ নাই, এখন তোমার সাথে গল্প করব। ওকে। তারপর আমি আর রিধি একসাথে অনেকটা সময় কাটালাম। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে রেডি হলাম, তারপর মায়ের থেকে বিদায় নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মামা বাড়ি বেশি দূর না, সেজন্য তাড়াতাড়ি পৌঁছালাম। কিছুটা পথ হেঁটে যেতে হয়, তাই বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে আমি আর রিধি
এগোচ্ছিলাম। কিছুটা পথ এভাবে আসার পর মনে হলো কেউ আমাকে ডাকছে, তাই পেছনে তাকালাম। দেখলাম আমার মামাতো বোন ঐশী ডাকছে, আর ওর সাথে একটা মেয়ে আছে। ঐশী এবার নবম শ্রেণীর ছাত্রী। আমরা ঐশীকে দেখে দাঁড়িয়ে গেলাম। তারপর ঐশী আর ওর সাথে থাকা মেয়েটা আমাদের কাছে আসলো। ভাইয়া কেমন আছিস? ভাবি তুমি কেমন আছো? আমি হলাম ভাইয়ার মামাতো বোন। ও, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভাইয়া দেখ তো ওকে চিনতে পারছিস কি না? না, ঠিক মনে করতে পারছি না। কে ইনি? ভুলে গেছিস? এই সেই তিথি, তুই যার ক্রাশ ছিলি। ওহ, মনে পড়েছে। কেমন আছো তিথি? বেচারি কেমনে ভালো থাকবে বল? তুই ওকে প্রেমের আগেই ছ্যাঁকা দিয়ে দিছিস। মানে? তুই ওকে রেখে বিয়ে করে ফেলেছিস। ওহ। তারপর আমরা সবাই একসাথে মামা বাড়িতে আসলাম। রাস্তায় রিধি একটাও কথা বলেনি, দেখে বোঝা যাচ্ছিল প্রচণ্ড রেগে আছে, তাই আমিও আর কিছু বলিনি। যা হোক, মামা বাড়িতে ঢুকতেই নানির সাথে দেখা। তিনি খুব রসিক মানুষ। আমাকে দেখা মাত্রই বলে উঠল, ওগো, তোমার ওই বুড়ো বউটাকে এতদিন পরে মনে পড়লো? নতুন বউ পেয়ে বুঝি পুরনোটাকে ভুলে গেছো? না গো বউ, তোমাকে কি করে ভুলি? তুমি তো আমার প্রথম ভালোবাসা, তাই তো তোমাকে দেখতে চলে এলাম। তাই বুঝি? এত ভালোবাসা? হুম। শুধু আমাকে ভালোবাসলে হবে? আমার সতীনটাকেও তো একটু ভালোবাসতে হবে। দুজনকেই অনেক ভালোবাসি। যাও, এবার তোমরা ফ্রেশ হয়ে নাও। ওকে। অতপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর রুমে এসে দুজনে বিশ্রাম নেওয়ার জন্য শুলাম। এখানে আসার পর থেকে রিধি আমার সাথে একবারও কথা বলেনি। এই রিধি, কথা বলছো না কেন? কি হয়েছে? আমি কথা না বললে কি হয়েছে? দিদি তো কথা বলছে, যাও ওর সাথে কথা বলো। ও তো আমার থেকে সুন্দর, শুধু শুধু আমাকে কেন বিয়ে করলে? দেখলাম তো, ওকে পেয়ে আমার দিকে একবারও ফিরে তাকালে না। আরে পাগলি, শুধু শুধু রাগ করছো তুমি। মেয়েটা অনেক ভালো, তাছাড়া অনেকদিন পর দেখা, তাই একটু কথা বলেছি। অনেকদিন পর পুরনো প্রেম আবার জেগে উঠেছিল। রিধি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওর সাথে আমার কোনো প্রেম ছিল না, শুধু ও আমাকে পছন্দ করতো। থাক, আমাকে আর বোঝাতে হবে না। তুমি তো বেশিই বুঝো। বলেই বিছানা ছেড়ে উঠে চলে আসলাম, কারণ ওর সাথে থাকলে ঝগড়া শুরু হয়ে যেত। পাগলিটা আমাকে অনেক বেশি ভালোবাসে বলেই এত সন্দেহ করে। যা হোক, সারা বিকেল ঘুরে সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে আসলাম। রুমে এসে দেখি ঐশী আর রিধি বসে গল্প করছে। আমাকে দেখেই ঐশী বলল, ভাইয়া কোথায় গেছিলে? বৌদি একা একা ঘরে বসে বোরিং হচ্ছিল। কেন, তুই তো ছিলি। আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। তোকে কোথাও যেতে হবে না, তোরা গল্প কর, আমি চলে যাচ্ছি। বলেই ছাদে চলে আসলাম। বেশ কিছুক্ষণ থাকার পর কেউ আমাকে জড়িয়ে ধরলো। বুঝলাম এটা রিধি, কিন্তু আমি কোনো কথা বললাম না। ভাবলাম একটু রাগের অভিনয় করব। বাবু সরি, তুমি তো জানো আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করতে পারি না, তাই রাগ করে তোমাকে খারাপ কথা বলে ফেলেছি। এই সরি তো, কথা বলো প্লিজ, না হলে কিন্তু কান্না করব। কেন আমাকে কথা বলতে হবে? আমি তো তোমাকে ভালোবাসি না। না, তুমি আমাকে অনেক ভালোবাসো। তাই? তাহলে চলো, আজকে আরো বেশি ভালোবাসবো। আই ফাজিল, একদম দুষ্টুমি করবে না। আমি রিধির কথায় কান্না দিয়ে ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলাম। আজকে আবার নতুন করে বাসর করব। বাই বাই। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।